ছোট্ট এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের আজ দেখাবো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমভূমি। খুব সহজেই যাতে তোমরা সেটা চিনতে পারো, বুঝতে পারো এবং সহজেই আত্মীকরণ করতে পারো, তারই কারণে একদম অ্যানিমেশনের মাধ্যমে সহজ সরলভাবে আজকের এই উপস্থাপনায় তোমাদের সেটা চিহ্নিতকরণ করে দেখিয়ে দেব। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে চলেছো ভারতের মানচিত্রে চিহ্নিতকরণ। সেটা কি না, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমভূমি সমূহ। যেমন গুরুত্বপূর্ণ সমভূমির মধ্যে রয়েছে উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি, নিম্ন গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, ওড়িশা উপকূলীয় সমভূমি, এরকম আরো বেশ কিছু সমভূমি কিন্তু রয়েছে। সেইগুলোই আজকে তোমাদের চিহ্নিতকরণ করে দেখিয়ে দেব ভারতের মানচিত্রে তাদের কোথায় কোথায় অবস্থান। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও ঠিক কোন সমভূমিটা কোথায় অবস্থিত। একেবারেই সময় নষ্ট না করে তাহলে সরাসরি আমরা চিহ্নিতকরণটা দেখে নিই। চলো দেখে নাও আর বুঝে নাও। প্রথমেই তোমাদেরকে চিহ্নিতকরণের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি। এখন তোমরা মানচিত্রে যে চিহ্নিত এলাকাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গঙ্গার উচ্চ প্রবাহ এখান থেকে শুরু হয়েছে, তাই এর সন্নিহিত যে অঞ্চল সেটাকেই বলা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি। আর এই উচ্চ গঙ্গা সমভূমির বাম দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সিন্ধু সমভূমি। যে চিহ্নিত অঞ্চলটা তোমরা এখন দেখছো এটাই হচ্ছে সিন্ধু সমভূমি। তাহলে উচ্চ গঙ্গা সমভূমি আর সিন্ধু সমভূমি দেখার পাশাপাশি এবার তোমাদের যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মধ্য গঙ্গা সমভূমি। অর্থাৎ এই অঞ্চলটায় গঙ্গার মধ্যগতি রয়েছে এবং সেখানে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটাই হচ্ছে মধ্য গঙ্গা সমভূমি। আর এর ঠিক পরে যেটা তোমরা চিহ্নিতকরণ এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের নিম্ন গঙ্গা সমভূমি। তোমরা জানো গঙ্গা নদী তার মোহনা হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে গিয়ে সেটা মিলিত হয়েছে, তাই এই এলাকাটা হচ্ছে গঙ্গার নিম্ন গতি সমৃদ্ধ এলাকা। তাই সেখানে যে সমভূমি গড়ে উঠেছে সেটাই হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি। এইবার দেখো ভারতের পূর্ব দিক বরাবর ব্রহ্মপুত্র নদের কারণে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটাই এখন তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখাচ্ছি, আর এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। এখন তোমরা যে সমভূমিটা দেখতে পাচ্ছ সেটা উত্তর সরকার উপকূল বরাবর অবস্থিত। এখানে দুটো সমভূমি রয়েছে, একটা হচ্ছে ওড়িশা উপকূলীয় সমভূমি। উত্তর সরকার উপকূলের এই অংশে যেহেতু ওড়িশা রাজ্যটা অবস্থিত তাই এখানকার সমভূমিটা ওড়িশা উপকূলীয় সমভূমি নামে পরিচিত। আর তারপরে উত্তর সরকার উপকূলের যে অংশটা তোমাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে অন্ধ্র উপকূলীয় সমভূমি। অর্থাৎ এখানে অন্ধ্রপ্রদেশ রাজ্য রয়েছে, তাই এই রাজ্যের যে অংশটা সমভূমিটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে অন্ধ্র উপকূলীয় সমভূমি। এরপরে যে চিহ্নিত জায়গাটা তোমরা এখন দেখছো সেটা পুরোটাই করমণ্ডল উপকূল জুড়ে অবস্থান করছে, তাই এই সমভূমিটার নাম হচ্ছে করমণ্ডল উপকূলীয় সমভূমি। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে বলি, এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি যদি প্রথম এসে থাকো, তুমি যদি এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, কারণ এই রকমই গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাছাড়া এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে ভূগোল বিষয়ের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস পেতে এবং গুরুত্বপূর্ণ সাজেশন পেতে গেলেও কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে এই কারণেই অল করতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা তুমি পেয়ে যেতে পারো প্রথমেই। এখন দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন যে চিহ্নিত জায়গাটা তোমরা দেখছো, যে অঞ্চলটা তোমরা চিহ্নিতকরণ অবস্থায় দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি। অর্থাৎ এখানে অবস্থিত উপকূলটার নাম মালাবার উপকূল এবং সেখানে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটাই হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। কর্ণাটক উপকূলে গড়ে ওঠা সমভূমিটার নাম হচ্ছে কর্ণাটক উপকূলীয় সমভূমি, যেটা এখন চিহ্নিতকরণ অবস্থায় তোমরা দেখছো। তাহলে চিহ্নিত জায়গাটার নাম হচ্ছে কর্ণাটক উপকূলীয় সমভূমি। আজকের এই পর্বের এই যে ছোট উপস্থাপনা সেটা তোমার ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। এরপর তোমরা ঠিক কোনটা চাইছো মানচিত্রে চিহ্নিতকরণের জন্য সেটাও কমেন্টে জানাতে পারো, বা তোমার যদি কোনো জানার থাকে কিছু বা কিছু বলার থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। ভারতের মানচিত্রে এখন যে চিহ্নিত জায়গাটা তোমরা দেখছো সেটা হচ্ছে কোঙ্কণ উপকূলীয় সমভূমি। আরব সাগরের তীরে গড়ে ওঠা যে কোঙ্কণ উপকূল, সেই উপকূলীয় যে সমভূমি সেটাই কিন্তু কোঙ্কণ উপকূলীয় সমভূমি নামে পরিচিত। আর পরবর্তী যে চিহ্নিতকরণটা আমরা এখন দেখব সেটা
গুজরাট উপকূলীয় সমভূমি। তোমরা জানো এই অঞ্চলটা গুজরাট রাজ্যের অন্তর্গত, তাই এখানে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটাই গুজরাট উপকূলীয় সমভূমি নামে পরিচিত। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে বলি, তোমরা এই যে এতটা সময় দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা এখন দেখছো, চিহ্নিতকরণগুলো বুঝে নিচ্ছ, তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরই সঙ্গে এতক্ষণ ধরে কিন্তু আমিও আছি, তোমাদেরই এসপি ম্যাম। আর যে ক্লাসটা তুমি পেতে চাইছো সেটা কি সে সম্পর্কে কিন্তু জানাতে একেবারেই ভুলবে না, তার কারণ তোমার এই একটা ছোট্ট মতামতই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী করে তুলবে। তাই অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত রাখো এবং দেখতে থাকো। চলো দেখে নিই পরবর্তী চিহ্নিতকরণ। এখন তোমরা ভারতের মানচিত্রে যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আজকের উপস্থাপনার শেষ অংশ, অর্থাৎ ভারতের যে গুরুত্বপূর্ণ সমভূমিগুলো তোমাদের দেখাচ্ছি তার মধ্যে এটাই হচ্ছে শেষ গুরুত্বপূর্ণ সমভূমি। নামটা তোমরা একটু হলেও আন্দাজ করতে পারা তোমাদের উচিত, তার কারণ এখানে যে রাজ্যটা অবস্থিত সেটা তোমরা জানো। কোন রাজ্য বলো, গেস করতে থাকো। হ্যাঁ, রাজস্থান। তাহলে রাজস্থানে অবস্থিত যে সমভূমি সেটা অবশ্যই রাজস্থান সমভূমি নামে পরিচিত। তাহলে এখন মানচিত্রে তোমরা যে চিহ্নিতকরণটা দেখতে পেলে সেটা হচ্ছে রাজস্থান সমভূমি।